রিমা বিশ্বাসের লেখা গল্প দুই ধারা। শপিং মলের গেটের বাইরে যখন রিককে একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে দেখলো দীপ্তাংশু, তখন মনটা চনমনে রোদে গাছপালার ফটোসিনথেসিস করার আনন্দের মতো ঝলমলিয়ে উঠল। এগিয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ালো আর ভুরু বাঁকিয়ে একটা তেরচা হেসে বলল, "কি রে, এখানে কি করছিস?" পাশে দাঁড়িয়ে থাকা লম্বা কিন্তু সরু আকৃতির ফর্সা একটা সাইড বেনি করা মেয়েটার দিকে এক ঝলক তাকালো। রিক হাসল। পাশের মেয়েটির দিকে তাকিয়ে বলল, "প্রেম করছি।" দীপ্তাংশু হাতে যেন শত্রু দেশের এজেন্টের নথি চলে এসেছে। বেরিয়েছে সুকুমার, অভ্র আর তরিতের সঙ্গে বাসের ডিপোর সামনে চায়ের গুমটিতে দাঁড়িয়ে আড্ডা দেওয়ার জন্য। কিন্তু এখন মন পায়ে চটি গলিয়ে দুরন্ত বাচ্চার মতো মাঠে ছোটার আনন্দে চঞ্চল হয়ে উঠেছে। দৌড় লাগালো বাড়ির দিকে। দীপ্তাংশু কলেজে সেকেন্ড ইয়ার, প্রায় 3 বছর ধরে সেকেন্ড ইয়ারেই আছে। সেমিস্টার আর ক্লিয়ার করতে পারছে না। রিক অবশ্য কলেজ পাস দিয়ে ইন্টার্নশিপ শেষ করে এখন একটা এস্টাবলিশড কোম্পানিতে সবে ঢুকেছে। ফিনান্স নিয়ে MBA করে কোনো এক কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ফিনান্স ম্যানেজার। 6 লাখ পার অ্যানাম। এই কথাটা রোজ রোজ চেঁচিয়ে চেঁচিয়ে শোনাতে খুব ভালোবাসে যোগেশ মজুমদার। আজ তার ছেলের চাইতে প্রিয় ছাত্রের মেয়ে নিয়ে ঘোরার গল্পটা ভদ্রলোক কি গর্ব করে শুনবেন? যিনি কথায় কথায় বলতেন, রিক জীবনে মেয়েদের দিকে চেয়ে তাকায় না। হ্যাঁ, বন্ধুত্ব করবে না কেন? এখন কি আর সেকালের নিয়ম আছে? কিন্তু ও ছেলে প্রেম টেম করা ছেলেই নয়। হাত তুলে নাড়তে নাড়তে ভদ্রলোক যেন হাসি ধরে রাখতে পারতেন না। স্কুলে সহশিক্ষকরা কোনো সময় চায়ের আসরে বসলে উনি রিক প্রসঙ্গ তুলতেনই আর বলতেন, ও ছেলের বিয়ে ওর বাপকেই দিতে হবে। এক ঋষিপুত্র সুলভ আচরণ, তেমন মেধা, আজকালকার নচ্ছারগুলোর মতো নয়। শুনে হিস্ট্রির দেবাদিত্য স্যার হয়তো বললেন, "তোমার ছেলে তো আরও ভালো হবে ভায়া, তোমার মতো কড়া লোকের শাসনে বড় হচ্ছে যে।" উনি মাথা নাড়তেন, "আমার ছেলে হলো গিয়ে অবাধ্য, আর তোমার যত গুণই থাক না কেন, যদি তুমি বাধ্য না হও, অন্তত কিশোর অবস্থা পর্যন্ত যদি কোনো ছেলে বা মেয়ে বাধ্য না হয়, তবে সে গোল্লায় গেছে, এও যাবে।" দীপ্তাংশু পাশের ঘরে বসে মুখের সামনে বই খুলে সবই শুনতো, কিন্তু বাবার কথায় মোটিভেট কখনোই হতো না। এদিকে বাড়িতে রাতে হয়তো হচ্ছে দেশি মুরগির ঝোল, গন্ধে সারা বাড়ি মমা করছে। দীপ্তাংশুর পেটের নাড়িভুঁড়ি পর্যন্ত পেটের পাচক রসে পরিপাক হওয়ার উপক্রম করেছে। বই বন্ধ করে রান্নাঘরে উঁকি দিয়েছে। বলেছে, "মা, আজ রোজকার থেকে বেশি ভাত খাবো।" তখনই রণমূর্তি নিয়ে একেবারে ঘাড়ের উপর থাবা বসিয়েছে যোগেশ মজুমদার। "না, আজ কিছু খাওয়া পাবে না তুমি। ক্লাস 10-এর ট্রিগোমেট্রি ভুল, কস থিটার ভ্যালু জানিস না? তুই অঙ্কের মাস্টারের ছেলে।" মা পরিস্থিতি সামলাতে হয়তো মধ্যস্থতায় আসতে চেয়েছেন। "ছাড়ো, আর হবে না ভুল। তুই যা বাবু, আমি ভাত হলে ডাকবো।" যোগেশ হুঙ্কার দিয়েছেন, "একদম না। ফেল করার জন্য ওর কোনো রিগ্রেট হবে না? ওর খিদে পায় কি করে? হ্যাঁ, নাকে খাবারের গন্ধ যায় কেন? এ ছেলের জীবনে কিচ্ছু হবে না।" সে সময় মনে হয়েছিল, কিছু না হয়ে একেবারে একটা মস্ত বড় শূন্য হয়ে তোমার মুখ কালো করব যোগেশ মজুমদার। এতেই তুমি জব্দ হবে। সারা রাত খিদে পেট চোঁচো করল। স্বপ্নে এলো মোগলাই খানা, কিন্তু জুটল অনিদ্রার রাত্রি। এই তো চলছে ওর জীবনে। একদিকে বিরামহীন বিফলতা, আর একদিকে রিকের জয়গাথা। বাড়িতে ঢুকতে ঢুকতে একেবারে গলা ছেড়ে মাকে ডাক দিল আজ। তারপর সোফায় গা ছেড়ে দিয়ে বসে পড়ে হাওয়া খেতে লাগলো কলার উঁচিয়ে। সিলিং ফ্যানের সুইচটা দিয়ে মিতু বললেন, "ফ্যান চালিয়ে বসিসনি কেন? কি হয়েছে?" দীপ্তাংশু রোয়াবে বলল, "তোমাদের আদর্শবান রিককে আজ মেয়ে নিয়ে ঘুরতে দেখে এলাম।" মিতু ভুরু জড়ো করে তাকালেন। কাছে এসে বললেন, "কাকে?" "রিক, যোগেশ স্যার যাকে ছেলে মনে করেন।" "ও মা, তাই নাকি? তা সে ছেলে কি বকে গেছে?" মিতু কিছুটা তৃপ্ত হন যেন। "সে তোমার হাজব্যান্ড জানেন।" কথাটা শেষ হতে না হতেই ঘরে ঢুকেছে ললিত, মিতুর বড়দার ছেলে। এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে ঢুকেছে, ছোটাছুটি ঘোরাঘুরির কাজ। বলল, "সেরেছে পিসি, এ যে তোমার হাজব্যান্ড তুলে কথা বলছে, ছেড়ে দেবে?"
মিতু হাসি হাসি মুখে বলল, ওর এক ছোটবেলার বন্ধু ছিল রিক। সে নাকি মেয়ে নিয়ে ঘোরে, প্রায় বকে গেছে। তাই বলছে তোমার হাজব্যান্ডের প্রিয় স্টুডেন্ট ছিল। এখন সে একথা শুনলে কি করবে? ললিত আর দীপ্তাংশুদের বাড়ি কাছাকাছি। ললিত নিজেও রিককে চেনে, তাই মুখ গম্ভীর হলো ওর। বলল, রিকের বয়সে মেয়ে নিয়ে ঘোরাকে বকা বলে না, বুঝলে পিসি? পাশ করে চাকরি করছে ও, দুদিন বাদে বিয়ে থা করে ছেলেপুলে নিয়ে ঘুরবে। হ্যাঁ, পারো মাইরি, একটা ম্যাচিওর ছেলে নাকি মেয়ে নিয়ে ঘুরছে। তার দীপুর দিকে কোন সাহসে মেয়েরা তাকাবে বাবা? ফাঁকা পকেট আর ফেলের আনলিমিটেড রেকর্ড দেখিয়ে তো ভাই মেয়েদের ইমপ্রেস করা যায় না। আর ওই ব্যাড বয় গোছের যে একটা ইমেজ বলিউড তৈরি করে রেখেছে, তা সিনেমাতেই চলে। বাস্তবে মেয়েরা যথেষ্ট পরিণত, অন্তত এ যুগে। ঘরে ঢুকতে ঢুকতে যোগেশ স্যার বললেন, ব্যাড বয় মানে ঝগড়া ফ্যাসাদ লড়াই এসবে যারা আগে থাকে? দেখ, ঝগড়া খারাপ নয়, কিন্তু দেখার বিষয় ঝগড়াটা কি প্রতিবাদের স্বার্থে না নিজের সংকীর্ণতা প্রতিষ্ঠিত করার স্বার্থে। দীপ্তাংশু প্রতিবাদ আর আক্রোশের ভিতরে তফাৎটুকু বোধহয় জানে না। তাই ও না ব্যাড বয় না স্ট্রাগলার। ও সিম্পলি লেজি একটা ছেলে, যে বসে বসে শুধু হিংসা করতে জানে। দীপ্তাংশু বিদ্যুৎ বেগে সোফা ছেড়ে উঠে বেরিয়ে গেল ঘর থেকে। শুনতে পেল ললিতের গলা, যোগেশকে বলছে, পিসে মশাই তুমি অতিরিক্ত কড়া, একটু ইজি হয়ই যেত। দীপ্তাংশু যদিও যোগেশ স্যারের কাছ থেকে ওর জন্য অন্তত সহজ হওয়া আশা করে না। মোবাইলে সময় দেখলো 1:45। এই দুপুরে আর ঠেকে গিয়ে লাভ নেই, কলেজে ঘুরে আসবে। 2 কদম কলেজের দিকে বাড়াতে মনে হলে কি লাভ? দীপ্তাংশু পাশ করতে পারবে না, কারণ ওর পড়তেই ভালো লাগে না। কোনো দিনও ভালো লাগতো না। বলতে গেলে হাত পা ভাঙা অবস্থায় পাহাড়ে চড়ার অনুশীলন চলছে ওর। স্কুলের গণ্ডি মুখ থুবড়ে পড়তে পড়তে পার করেছে। কলেজে এসে দেখছে তা একেবারেই অসাধ্য সাধন। দীপ্তাংশু জানে না কেন বই ওর কাছে এত অপ্রিয়, কেন আজীবন অঙ্ক করতে বসে ঘুম পেয়েছে, কেন হাজার চেষ্টাতেও ইংরেজি ওয়ার্ডগুলো মনে থাকে না, সেন্টেন্স কনস্ট্রাকশনে কেন এখনো গ্রামারে ভুল হয়। অ্যাকাউন্টেবিলিটি মানে যে জবাবদিহি, এ মনে রাখতে বোধহয় 6 মাস লেগেছে। ফিজিক্সের সাউন্ড চ্যাপ্টার পর্যন্ত ঠিক ছিল, হোমস লতে গিয়ে সব গুবলেট। আর্টস নিয়ে ভর্তি হয়েও লাভ হয়নি কিছু। ভূগোল মুখস্থ হয় না। জোয়ার ভাটা থেকে পূর্ণিমা অমাবস্যা যখন অ্যাঙ্গেল বুঝে প্রমাণ করে লিখতে হয়, তখন মগজ ফাঁকা। ইকোনমিক্সের কোনো প্রজেক্টই মনে থাকে না। ঘুম আর ঘুম, নয়তো মন চলে যায় মোবাইলে, ফেসবুক, ইনস্টাগ্রাম। এখনও মোবাইল বাজছে, জানে এ সময় কে ফোন করতে পারে। ফোন ধরতে ওপাশ থেকে মিতু বললেন, এত বেলায় কোথায় ঘুরছিস বাবা? বাড়ি আয়। স্নান খাওয়া কি কিছুই করবি না? আজ তোর ফেভারিট চিকেন কষা করেছি, সঙ্গে নিম বেগুন ভাজা আছে। দীপ্তাংশু বলল, বন্ধুর বাড়িতে আছি, এখানে খাবো আজ। গম্ভীরভাবে বলল, যাতে ধরে থাকা মেজাজের ধকটুকু যোগেশ মাস্টার পর্যন্ত পৌঁছয়। তারপর ফোন রাখতে আচমকা একটা ভাবনা তুর্কি হানা দিল। রিকের মুখটা মনে পড়ল। বারবার চোখের সামনে ভাসতে থাকে রিক আর ওই মেয়েটা। মেয়েটা কি রিকের বাহু ছুঁয়েছিল? তখন খেয়াল না করলেও এখন যেন মনে পড়ছে মেয়েটা ঘেন্নার চোখে তাকিয়েছিল ওর দিকে। একটা বর্ডার ছিল, দীপ্তাংশু সেই বর্ডারের বাইরে যার ওজন নেই, ঠুনকো গোছের আর রিক ভরসা করার মতো একটা মানুষ, যাকে মেয়েটা হাতছাড়া করতে নারাজ। পায়ের কাছে একটা নেড়ি কুকুরের ছানা গন্ধ শুঁকছে দেখে পা ঝাড়া দিতে গিয়েও পারল না। দীপ্তাংশু পশুপ্রেমী নয়। এই মুহূর্তে রাগটা ওই অসহায় কুকুর ছানাটার উপর ফেললে ও পাল্টা আক্রমণ করতে পারত না, কিন্তু পারল না। নিজেকে ওই কুকুর ছানাটার জায়গায় দেখছিল। এখন গনগনে দুপুর। ঝরা পাতার পলাশ গাছটার তলায় বেঞ্চে বসে শুষ্ক উদাস দুপুরটাকে সৎমা মনে হচ্ছিল। দীপ্তাংশুর কান্না পাচ্ছে, কিন্তু কাঁদলে যেন ওর অহংবোধ চোট খাবে। কাঁদবে কার জন্য? নিজের হেরে যাওয়ার জন্য? না নিজের ব্যর্থতার দায়ভার নিজের উপর চাপিয়ে নিজের অমনোযোগী ভাবের জন্য? কিছুতেই নিজেকে কোনোভাবে দোষী পাচ্ছে না দীপ্তাংশু। ওর কাছে যোগেশ স্যার, রিক, ওদের স্কুলের ইংরেজির মাস্টার, কলেজের প্রফেসর ডিকে মুখার্জি, এডুকেশন সিস্টেম সব দোষী।
দোষে দেশের রাজনীতি, শাসন ব্যবস্থা, চাটুকার, ঠক, দুর্নীতিবাজ লোক, এরা সবাই দোষী দীপ্তাংশুর কিছু করে উঠতে না পারায়, ওর ফেল করায়, ওর পড়াশোনা করতে ভালো না লাগায়। উথাল পাথাল ভাবনাগুলো যখন চেতনাকে ক্রমশ আত্মকবজের চোরাবালিতে টেনে নিয়ে যাচ্ছে, তখন মনটা অন্যদিকে গেল। কান্নার ফ্যাস ফ্যাস শব্দ শোনা যাচ্ছে। ঘাড় উঁচু করে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল পাশের বেঞ্চে একেবারে তপ্ত রোদে বসে একটা মেয়ে। রোগাটে চেহারা, চুল উস্কো খুস্কো, আকাশিয়া সাদা মেশানো কুর্তি পরা। কি মনে হলো দীপ্তাংশু উঠে গেল সেই বেঞ্চে। গলা ঝেড়ে জিজ্ঞেস করল, কোনো সমস্যা? মানে ঝামেলা বা কিছু? আসলে আমি কান্নার আওয়াজ শুনে। মেয়েটা থতমত খেয়ে তাকালো। দু চোখে তখনও টলটলে জল। শুকনো গলায় বলল, আমি যে কত বড় অপরাধ করেছি আপনি ধারণা করতে পারবেন না। চমকালো দীপ্তাংশু। ভয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে নিল ওর গ্যাং আছে কি না। মেয়েটা বাচ্চা পাচার করে না তো? কাঁধে কলেজ ব্যাগ আছে ভেবে ও তো কলেজ স্টুডেন্ট ভেবেছিল। এর মধ্যে মেয়েটা আবার কথা বলে, মাত্র 2 নম্বরের জন্য আমার স্কলারশিপ আটকে গেল। তাও আমার দোষে। কেমিস্ট্রি একটা ইকুয়েশন ঠিক করে ওটা কেটে ভুলটা লিখলাম পাশের একটা মেয়ের কথায়। মেয়েটা কাঁদছে। দীপ্তাংশুর বিরক্ত লাগলো। এগুলো বড্ড ন্যাকামি টাইপের বাড়াবাড়ি। লোকে ফেল করে কাঁদে, আরে স্কলারশিপ না পেয়ে কাঁদছে। এ কি প্লুটোই রকেট পাঠাবে? বলল, তা ভাই তুমি এমনভাবে কাঁদছ যেন পাসই করতে পারোনি। রাঙা চোখে মেয়েটা তাকিয়ে বলল, আমার কাছে তো প্রায় তাই। মানে তোমার মাথা ঠাতা ঠিক আছে তো? একটা ইকুয়েশন ভুল করলে কেউ ফেল করে? আমি জ্যাঠার কাছে থাকি। আমার বাবা গত বছর মারা গেছেন। জ্যাঠা একটা মুদি দোকান কোনো রকমে চালায়। আমরা খুব কষ্ট করে পড়াশোনা করি। আমার পরে একটা ভাই আছে, ও স্কলারশিপে পড়ে। এবছর বোর্ড দেবে। তাই স্কলারশিপ বন্ধ হয়ে গেলে আমার পড়াও বন্ধ হয়ে যাবে। অথচ আমি পড়া ছাড়া কিছুই ভাবতে পারি না। নিজেকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। আমি কেন যে লোকের কথায় কান দিতে গেলাম। দীপ্তাংশু অবাক হলো। কিন্তু এখানে তোমার দোষ কোথায়? তুমি মিসগাইডেড হয়েছো। হয়তো দেখো ওই মেয়েটাও ভুল করেছে, আর যদি না করে তোমায় চিট করে তবে সেটাও তার দোষ। তোমার দোষ কেন হবে? সবার আগে নিজেকে রেকটিফাই করা দরকার। যার নিজের উপর ভরসা নেই সে কি করে বড় স্বপ্ন দেখে? মেয়েটা উঠে যাচ্ছিল। দীপ্তাংশু বলল, যদি কিছু মনে না করো আমি তোমার ফিজের ব্যবস্থা করতে পারি। আমার বাবা টিচার। তোমার মতো পাবলিক দেখলে একেবারে লুফে নেবে। মেয়েটা অবাক হয়ে চেয়ে রইল। দীপ্তাংশু বলল, আমার সঙ্গে যাওয়ার দরকার নেই। আমাকে তুমি বিশ্বাসই করবে বা কেন? তুমি আমার বাড়ির ঠিকানা নিয়ে রাখো। বিকেলের দিকে নয় তোমার জ্যাঠাকে নিয়ে যেও। যোগেশ স্যার ফিজের জোগাড় করে দেবেন। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অ্যাড্রেস লিখে নিতে বলল দীপ্তাংশু। মেয়েটা বলল, না থাক, আপনি বললেন এই অনেক। আমি আপনার বাবার উপর শুধু শুধু চাপ। দীপ্তাংশু হাসল। সরকারি স্কুলের টিচার, ভালো মাইনে পায়। তুমি যেও, খুব খুশি হবে। আপনি কি করেন? মেয়েটি প্রশ্ন করল। দীপ্তাংশু ঘাবড়ালো। আমতা করে বলল, জব খুঁজছি। আপনাদের মতো ফ্যামিলির ছেলেদের জব খুঁজতে হয়? তাহলে আমরা কি করব? জব সবাইকেই খুঁজতে হয়, এমনি কি করে হবে? কেন, কলেজ ক্যাম্পাসিং থেকে হয় না? ঢোক গেলে দীপ্তাংশু বলে, আমি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম তাই। কি ধরনের জব খুঁজছেন আপনি? দীপ্তাংশু আর কত সামলায়, বলল, তুমি আমার চিন্তা ছাড়ো। আমি বেকার একটা ছেলে যে কলেজ পাশ করতে পারেনি আর পারবেও না। তোমার ফিউচার ভালো, তাই যেখানে সুযোগ পাবে ছিনিয়ে নিও। নাও অ্যাড্রেস লেখো। ঠিকানাটা লিখে নিল খাতার পিছনে। তারপর খাতা ব্যাগে পুড়তে পুড়তে মেয়েটি বলল, আমার নাম চিত্রাঙ্গদা। ওরে বাবা, তবে তো তুমি রাজেন্দ্র নন্দিনী। চিত্রাঙ্গদা হাসে। তার বাবা রাজমিস্ত্রি বলে। ভাড়া বেঁধে কাজ করতে গিয়েই প্রায় 10 তলা থেকে পড়ে মারা গেছেন। মেয়েটির চোখে জল ভরে আসে, ঠোঁটের হাসি মুছে যায়। দীপ্তাংশু বলল, তুমি যতদিন চাও পড়ো, আমি পাশে আছি তোমার। বলল ঠিকই, কিন্তু পরে অবাক লাগলো।
কোন ভরসায় ও ভরসা দিল মেয়েটাকে? যোগেশ স্যারের ভরসায়? হলো তাই। চিত্রাঙ্গদা ওর ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি এসেছিল। যোগেশ সব শুনে ওর কলেজের ফিস দেবে বলে ওদের বিদায় করলেও বাড়িতে ফেটে পড়লেন। চিৎকার চেঁচামেচি করে বললেন, একটা অমানুষ তৈরি হয়েছে। কি স্পর্ধা! বাপকে সায়স্তা করতে চায়, তাই সমাজসেবা শেখাচ্ছে। জানোয়ার একটা। আগে নিজের দায়িত্ব নেওয়া শেখো, পরে বাপকে শেখাতে আসবি, ইডিয়েট। মিতুও বেশ বিরক্ত। যা সচরাচর করেন না তাই আজ করলেন। যোগেশকে সাই দিয়ে বললেন, আবার জুটিয়েছে একটা রাজমিস্ত্রির মেয়ে মুদিওয়ালি। অসহ্য। এবার তুমিও ঠেলায় আলু পটল নিয়ে বেরিয়ে পড়ো। এর বেশি তোমার দ্বারা তো অন্তত কিছু হবে না। আলু বিক্রি যদি করতো তাও বুঝতাম একটা কর্মঠ ছেলে। ও তাও করতে পারবে না। বিছানায় শুয়ে পাশের ঘর থেকে মা বাবা চেঁচামেচি কানে এলো। চোখে ভাসছিল টলটলে চোখে জল ভরা মেয়েটা। দীপ্তাংশু ওকে আশ্বাস দিয়েছে, এবার কথার খেলাপ করে কি করে। তাই চরকির মতো কিছুদিন ঘুরলো অফিস বিল্ডিংগুলোই। নেট ঘেঁটেও লাভ হলো না। তবে অনেক খোঁজাখুঁজির পর একটা জুতোর শোরুমে সেলস বয়ের কাজ পেল। তাতেই ঢুকলো। মন দিয়ে সারা মাস কাজ করার পর হাতে যখন মাইনেটা পেল, তখন বুকে আত্মবিশ্বাস নিয়ে মনে হলো ফোন করে চিত্রাঙ্গদাকে। ওর মধ্যে কি করে এই দায়িত্ববোধ এলো তা ভাবাই ওকে। একটা মেয়ের পড়া চালানোর জন্য ওর এই পরিশ্রমের কি দরকার ছিল? বাড়িতে মা বাবা তাতে বেশ বিরক্ত। যোগেশ স্যার মনে করেন ছেলের জুতো মারতে পারছে না বলে এক জুতোর দোকানে কাজ নিয়েছে। তারপর লোকের পায়ে জুতো ধরে ধরে সব স্বাদ মেটাচ্ছে। দীপ্তাংশুর যদিও এসব কথায় কিছুই যায় আসে না, শুধু জল টলমল চোখটা মনে পড়ে। মনটা গলে যায়। 1-1.5 মাস চিত্রাঙ্গদার সঙ্গে ফোনাফোনিও হয়নি। ওই যা শেষবারের মতো দেখা হয়েছিল যখন বাড়ি এসেছিল, সেই দেখা। ফোন করতে তাই সামান্য সংকোচ হলো। ফোন করে টাকা দেবে বললে আবার মাইন্ড করবে না তো? তবু একটা অদমনীয় আনচান ভাব ফোনটা করিয়েই নিল। প্রথমটা অবশ্য অবাক হলো ওর ভাই ফোন রিসিভ করতে। মুহূর্তে ভাবলো অবস্থা ভালো নয়, তাই সবার আলাদা ফোন নেওয়া কি সম্ভব? যদিও আরও চমক তখনও অপেক্ষা করছিল ওর জন্য। ভাই ফোন ধরে বলল, দিদি তো এখন শ্যামপুরে থাকে, ওর ওখানে বিয়ে হয়েছে। শুনে হতভাগ দীপ্তাংশু কথা খুঁজে পায় না প্রায়। অনেকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করে, চিত্রাঙ্গদার বিয়ে কবে হলো? 1 মাস হলো তো। আপনাকে জানাইনি? এটা ঠিক করেনি, আমি ওকে বলবো। কিন্তু ও তো পড়তে চেয়েছিল। জানি, কিন্তু কি করতাম? আমাদের পক্ষে পড়ার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। তারপর ভালো সম্বন্ধ এলো, তাই বাড়ি থেকে জোর করলো বিয়ের জন্য। ভালো সম্বন্ধ? কি করেন তোমার জামাইবাবু? বাসনের দোকান আছে, নিজের বাড়ি। ফোন রেখে দেয় দীপ্তাংশু। দম বন্ধ হয়ে আসে। ও বোধহয় থার্মোডায়নামিকের ইকুয়েশন ভুল করেছিল। স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি বের করতে হয়তো ইউনিটে কিছু ভুল করেছিল। ওকে দেখে দীপ্তাংশু ভেবেছিল হয়তো প্লুটোই রকেট পাঠাবে। সে আজ কাঁসা বাসনের দোকানির বউ। ও কি বাসন দেখে অ্যালয় খুঁজবে? চাইবে নতুন কোনো মেটাল আবিষ্কার করতে? কত প্রতিভা শুধু সুযোগের অভাবে প্রাণ ত্যাগ করে। এদিকে বাড়িতে আকস্মিক চরম বিপদ নেমে এলো। সদ্য মন ভাঙার শোক করার সুযোগ হলো না পর্যন্ত। যোগেশ স্যারের হার্ট অ্যাটাক করলো। সময় দিল না লোকটা। 15 দিন হসপিটালের লোড়ে চিরবিদায় নিল। দীপ্তাংশু জানত বাবা মরলে ওর কিছু যাবে আসবে না। কান্না তো দূরস্থ, আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই তাই জানত। তাই চোখের জল আনাটা যেন নাটকীয় না হয়ে যায় এই ভাবনায় আটকে পড়ে চোখের জল ফেলতে পারল না। মুখ যে কেন ব্যথায় গুঁড়িয়ে যায়, কেন মাথা শিরা উপশিরা যন্ত্রণায় ছিঁড়ে যায় তা বোঝে না দীপ্তাংশু। ওর কি বাবার জন্য কষ্ট হয়? এ স্বীকার করা যেন বাবার সঙ্গে অন্যায়। লোকটা তো শুধু ওরই ভালো চেয়েছিল। খুব কি খারাপ তা? রাতে বিছানায় শুয়ে কাঁদে দীপ্তাংশু, যখন ওর কান্না ধরা পড়ার আর কোনো সুযোগ থাকে না। সংসার এখন মার পেনশনে চলছে। যদিও দীপ্তাংশুর বাবার কথা ফলেছে, ঠেলায় আলু পটল না হোক একটা ফুড স্টল খুলেছে সে। বিকেলের স্ন্যাক্স বিক্রি করে। মোমো, এগ ডেভিল, এগ রোল পাওয়া যায়। রোজগার যা হয় তা নিজের পেটের জন্য যথেষ্ট। এর মধ্যে একটা মেলার কথা হলো, তাও শ্যামপুরে। শিল্প মেলা, সঙ্গে খাওয়ার স্টলও থাকবে।
শ্যাম্পু শুনেই ইচ্ছে করে নিজের নাম ওই মেলার অর্গানাইজেশনে রেজিস্ট্রেশন করালো। একটা চাপা উত্তেজনা স্বস্তি দিল না কদিন। নিজেকে জিজ্ঞেসও করেছে বহুবার, কি দেখতে যেতে চাইছে শ্যাম্পুর? ও কি চিত্রাঙ্গদাকে ভালোবেসেছিল? এ কি প্রেম, মোহ, আগ্রহ, না এক হেরে যাওয়া মানুষের অপর পরাজিত মানুষকে সামনাসামনি দেখে সন্তুষ্টি লাভ? দীপ্তাংশু বিশ্লেষণে বেশি যায় না, কোনো দিনই যায়নি। যা টানে সে পথে যেতে বাধ্য হয়। এমনভাবেই গড়া হয় কিছু মানুষ, দীপ্তাংশুও তাই। দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বাড়ছিল উত্তেজনা। শেষমেশ ক্যালেন্ডারে ধরা দিল নির্ধারিত তারিখ, 7 দিনের প্রোগ্রাম। পরপর 3 দিন দীপ্তাংশুর শুধু বিক্রি বাটা হলো। যার উদ্দেশ্যে এলো তার চিহ্ন পেল না। কিন্তু চতুর্থ দিন একটা স্টলের সামনে বেশ ভিড় জমতে দেখে জিজ্ঞেস করে জানতে পারলো কেউ ভেলকি দেখিয়ে ভালো ইনকাম করছে। ভেলকি? ভেলকি হলো হাতের কারসাজি। এতে কখনো আগ্রহ পায় না দীপ্তাংশু। মনে হয় কারো কাছে জেনে বুঝে বোকা হওয়া। দূর, ওতে মোটে আগ্রহ নেই। কিন্তু যারাই ওর স্টলে আসে তাদের মুখে ম্যাজিকের গল্প শুনতে শুনতে একবার স্টলটাই চক্কর লাগাতে বড় ইচ্ছে হলো। আর সেখানে গিয়ে দীপ্তাংশু তো স্টলে দাঁড়িয়ে আর কেউ নয়, চিত্রাঙ্গদা। ওকে দেখতে পেয়ে সেও অবাক। একেবারে চমকে গিয়েই বলল, দীপ্তাংশু, আপনি এখানে? দীপ্তাংশু নিজেও হতবাক। তুমি ম্যাজিশিয়ান কবে থেকে হলে? চিত্রাঙ্গদা হাসে। হাতে একটা বোতল ঝাঁকুনি দিয়ে বোতলের জলের রং নীল করে, তারপর স্থির রেখে বর্ণহীন, আব্রাকা ডাবরা ম্যাজিক দেখবে বাবারা বলে হাসে। দুটো তরল মেশায়, তারপর একটা হলুদ মেঘের মতো তৈরি হয়। তারপর বার্নারের তলায় ধরে। ঠান্ডা হতেই ম্যাজিক শুরু। সোনার রঙের ক্রিস্টাল ছড়িয়ে পড়ে চারিদিকে। দীপ্তাংশু চমৎকৃত। করেছ কি? সব পুঁথিগত, নিজস্ব কিছু নয়। শুনবে? ওই হলো গিয়ে লেড নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইড। হাত দেখিয়ে থামায় দীপ্তাংশু। ও নয় থাক, কিন্তু তুমি কি এটা পেশা হিসেবে নিয়েছ? না গো, একটা ইনস্টিটিউট শুরু করেছি, বাচ্চাদের সায়েন্স পড়াই। আর এগুলো আমার ইনস্টিটিউটের একটা বিজ্ঞাপন। বইও পাওয়া যাচ্ছে, দ্য বেসিক অফ কেমিস্ট্রি। তোমার হাজব্যান্ড কোথায়? উনি তাহলে খুবই সাপোর্টিভ বলতে হবে। চিত্রাঙ্গদা হাসল। আমি চিত্রাঙ্গদা, সত্যি রাজেন্দ্রাণী বটে। আমার বর আমায় পেটাতো, মতের মিল না হলেই মার। জোর করতো ফিজিক্যাল হওয়ার জন্য। নিজেই থানায় গিয়ে কমপ্লেন করি, কিছু হয়নি। তারপর মহিলা কমিশনের দ্বারস্থ হই, শেষে ডিভোর্সটা হয়। আর বাড়ি যায়নি। এখানে কিছুদিন একটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে চাকরি নিই। তার বাড়িতেই খাওয়া পড়ায় থেকে যাই। তার বাড়ির কাজ করার দোকান দেখা, বড় পরিশ্রম করেছি। এখন নিজের বিজনেস শুরু করে ভালো আছি। দীপ্তাংশু যেন স্বপ্ন দেখছে, এমন হতবাক তাকিয়ে থাকে। চিত্রাঙ্গদা হাসে। এবার বলো, বৌদি কোথায়? তাকে নিয়ে মেলায় এসেছো নিশ্চয়ই। কিছুটা পাশ ফিরে সরে দাঁড়িয়ে নিজের স্টলের দিকে আঙুল দেখায় দীপ্তাংশু। মোমো খাবে? আবারও সেই টলটলে চোখের জলে তাকায় চিত্রাঙ্গদা। তুমি ফেরি করছো যোগেশ স্যারের ছেলে হয়ে? মাথা নামিয়ে নেয় দীপ্তাংশু। ওর কাঁধে আলতো হাত রাখে চিত্রাঙ্গদা। ফেরি করছো তো, চুরি তো নয়। চলো তোমার মোমো টেস্ট করে দেখি, ভবিষ্যতের ব্র্যান্ড হওয়ার সম্ভাবনা কতটা। হাসি মুখে চিত্রাঙ্গদা আসে দীপ্তাংশুর স্টলে। দীপ্তাংশু প্লেট এগিয়ে দেয়। চিত্রাঙ্গদা প্রথম কামড় দিয়ে বলে, সামথিং ইজ মিসিং। ভুরু কুঁচকে যায় দীপ্তাংশুর। চিত্রাঙ্গদা বলে, প্ল্যানিং। বলো তো জয়েন্টে একটা প্ল্যানিং করা যায়। চিত্রাঙ্গদা তাকায় দীপ্তাংশুর দিকে, বলে, সত্যি বলো, শ্যামপুরে শুধু মোমো বেচতে এসেছিলে? দীপ্তাংশু মাথা নামিয়ে নেয়, হাসে, মুখ তুলে বলে, হয়তো ভাগ্যের অন্বেষণে। চিত্রাঙ্গদা অবশ্য থেমে থাকে না, বলতে থাকে, সস্তার কিছু ইউনিক রেসিপি বের করা দরকার, বুঝলে? আর মোমো একটু হেলদি করে করলে, যদি ময়দার বদলে অন্য র্যাপ ইউজ করো। পালং শাক বা বাঁধাকপি দিয়ে করছে কেউ কেউ। আর একটা অফার, তা হলো আমার স্টুডেন্টরা এখানে টিফিন খেতে এলে ডিসকাউন্ট দিও। বিজ্ঞাপন আর সেল দুটোই হবে। বেশি না, 1 প্লেট নিলে একটা মোমো ফ্রি। আর হাফ প্লেটের রেগুলার যা দাও তার চাইতে একটা কম। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে যাচ্ছে দীপ্তাংশু। খুব ভালো লাগছে সেই স্থির জলাশয়কে
আচমকা এমন খরস্রোতা দেখতে। চাপা শ্বাস বুক বেয়ে পড়ে। কেউ কেউ থাকে যাদের থামানো যায় না, আর কেউ হয়তো থাকে একটা সঠিক ঠেলার অপেক্ষায়। এই মুহূর্তে দীপ্তাংশুর যদিও চিত্রাঙ্গদাকে মোমো খেতে দেখতে বড় ভালো লাগছিল, মনোভূমিতে সেই প্রাচীন প্রশ্নটা মাথা চাড়া দিয়ে ওঠে, কিরে দীপ্তাংশু, প্রেম নয় তো? গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।